কোনো সন্দেহ নেই যে এখনো আমেরিকাই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, কিন্তু আমেরিকার আসন টলে যাচ্ছে। না, চীন এর জন্য দায়ী নয়, রাশিয়াও নয়, ভারত তো নয়ই। তাহলে কে দায়ী? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে দায়ী একজন আমেরিকান। শুধুমাত্র একার হাতে তিনি আমেরিকাকে ধ্বংস করতে উদ্যত। খালি এটা বুঝতে পারা যাচ্ছে না যে তার এই কাজকর্ম ইচ্ছাকৃত নাকি তিনি না বুঝে করছেন। অর্থাৎ লোকটি বদমাশ না অপদার্থ, বোকা নাকি চূড়ান্ত স্বার্থপর। রাশিয়ার দালাল থেকে শুরু করে স্বার্থপর ব্যবসায়ী হয়ে আমেরিকার সর্বনাশের মূল মোটামুটি সব বিশেষণেই তাকে শুধু সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিচ্ছে না, এই দলে সামিল এমনকি খোদ আমেরিকার বিশ্ববরেণ্য বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। হ্যাঁ, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের কথা, ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু এমন কথা বলছি কেন? কেন আজ আমেরিকা সর্বনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে? কেন আজ আমেরিকার বন্ধু দেশের সংখ্যা প্রায় শূন্যে এসে ঠেকেছে? কেন আমেরিকার অর্থনীতি আজ বিপর্যয়ের মুখে? কেন আজ আমেরিকাকে আর বিশ্বাস করছে না কেউ? এমনকি যে অস্ত্র ব্যবসা আমেরিকার তুরুপের তাস ছিল, তাও আজ কেন প্রশ্নচিহ্নের মুখে? বলবো সব বলবো। এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা এই ভিডিওতে। দেখাবো যে কেন এমন হলো, কোন সেই ভুল যা বিশ্বমঞ্চে আমেরিকাকে একদম একা করে দিল। আর এটাও বলবো যে এই ভুল থেকে আমাদের মানে ভারতীয়দের কি শেখা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ভিডিওটা যেহেতু আমেরিকাকে নিয়ে, তাই ইউটিউব এই ভিডিওটা স্বাভাবিকভাবেই প্রমোট করতে চাইবে না। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের প্রতিটি ভারতবাসীর জানা উচিত। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিন, সমস্ত গ্রুপে শেয়ার করুন। এটা আমাদের দেশের স্বার্থে ভীষণ দরকারি, আর এটা কিন্তু ভারতবাসী হিসেবে আমাদের দায়িত্ব। আর ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবেন না, কারণ এটা ইউটিউব অ্যালগরিদমের জন্য জরুরি। এই ভিডিওটা দিয়ে ফান্ডাদার আমেরিকার ভারতের সম্পর্কের এবং বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সের আলোচনা সিরিজ শুরু হলো। একের পর এক দুর্দান্ত ভিডিও কিন্তু আসতে চলেছে, তাই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এবার তাহলে চলুন মূল আলোচনায় ফিরি। আসলে আমেরিকার এই যে বিশ্ব মানচিত্রে সেরা হয়ে ওঠা, গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, শুধুমাত্র সামরিক শক্তিতেই নয়, আর্থিক দিক থেকেও বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে ওঠা, এসবই সম্ভব হয়েছিল চারটে কারণে। আর এই চার স্তম্ভের ওপর ভর করেই আমেরিকার উত্থান, পৃথিবীর সেরা দেশ হয়ে ওঠা, এক সব পেয়েছির দেশ। দ্য গ্রেট আমেরিকান ড্রিমের পেছনে ছুটেছে সারা বিশ্ব। আর এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে আমেরিকা গোটা বিশ্বকে স্বপ্ন দেখাচ্ছিল, স্বপ্ন বেচছিল। কিন্তু হায়, জেনে হোক বা না জেনে ট্রাম্প কিন্তু আমেরিকার এই চারটি স্তম্ভেই ক্রমাগত আঘাত করে চলেছেন। আর সেই আঘাতের অভিঘাতে আতঙ্কে কাঁপছে গোটা আমেরিকা। কিন্তু কোন চারটি কারণ, কোন চারটি স্তম্ভ দেখাচ্ছি। নাম্বার 1, ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুস, অর্থাৎ গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধ। কি বলতে চাইছি? কথা বলার স্বাধীনতা, সরকারের সমালোচনা, স্বাধীন চিন্তা করার ক্ষমতা। আমি আসছি, সব কটা পয়েন্টেই আমি আসছি। এটা হলো 1 নম্বর। 2 হচ্ছে ইকোনমিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল মাইট, অর্থাৎ অর্থনৈতিক এবং আর্থিক প্রতিপত্তি। এই প্রতিপত্তিগুলো তৈরি হয়েছিল ডলারাইজেশনের মাধ্যমে, সুইফট সিস্টেমের মাধ্যমে, স্যাংশন করার ক্ষমতার মাধ্যমে। আমি এটাও অ্যানালাইজ করব। নাম্বার 3,
ন্যাটো ফ্রেন্ডস অ্যান্ড অ্যালায়েস, অর্থাৎ আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে তাদের সম্পর্ক ছিল, ন্যাটো ছিল এবং অন্যান্য কোয়াড, আলাদা করে জাপান, তাইওয়ান, ফিলিপাইন্স, ইসরায়েল, এদের সঙ্গে যে সম্পর্কগুলো ছিল, এইগুলো আমেরিকাকে কিন্তু এই জায়গাটা পৌঁছে দিয়েছিল। এইটা হচ্ছে 3 নম্বর। আর 4 হচ্ছে মিলিটারি মাইট অ্যান্ড টেকনোলজি। বলা হয় আমেরিকা বেসিক্যালি যুদ্ধগুলোকে স্পন্সর করতো প্রায়, এবং তাদের যে মিলিটারি মাইট এবং তাদের যে একটা মিলিটারি টেকনোলজি, সেটা বিশ্বের সেরা ছিল। এই 4টে বিষয়, আমি 4টে বিষয়ে আসছি, এই 4টে বিষয় নিয়েই কিন্তু আজ আমেরিকার এই শ্রেষ্ঠত্ব। প্রথমে আমরা দেখে নিই 1 নম্বর পয়েন্টটা, অর্থাৎ যেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ, অর্থাৎ গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধ। এই গণতন্ত্র ব্যাপারটা আমরা মোটামুটি জানি, আমাদের দেশে গণতন্ত্র আছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ এটা বোধহয় একটু আমাদের কাছে অচেনা শব্দ মনে হচ্ছে। মানে ওই কথা বলার স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা, স্বাধীন চিন্তা ভাবনা ব্যক্ত করার স্বাধীনতা আছে? আমরা কি এগুলোর সঙ্গে পরিচিত খুব একটা? জোকস অ্যাপার্ট, আপনারা কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের দেশে কতটা আছে। যাই হোক, কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটা কিন্তু সাংঘাতিক ছিল। মানে ছিল এই কারণে বলছি যে এই মুহূর্তে এই গণতান্ত্রিক মূল্যবোধের যে ব্যাপারটা ছিল, সেটা আমেরিকা অভাব দেখা যাচ্ছে। কিন্তু মানে আমেরিকার ক্ষেত্রে বলা হতো যে সরকার এখানে সরকারের সমালোচনা করার জন্য আপনাকে টাকা দেবে। মানে আপনি হয়তো সরকারের সমালোচনা করলেন, সরকার বললো, বুঝলে ব্যাপারটা তুমি না বেশি রিসার্চ করনি, তুমি কিছু পয়সা করি নাও, একটু রিসার্চ করে এনে আমাদের বলো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভুলটা কোথায় হচ্ছে এবং আমরা সেইভাবে শুধরে নিতে পারবো। তো এইটা ছিল মানে আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধ। এবং শুধু তাই নয়, এই যে ভ্যালুজ, শুধু ডেমোক্রেটিক ভ্যালুজ নয়। আজকে যদি আমেরিকা বলতো যে আমি তোমার পেছনে আছি, তাহলে কিন্তু সে সেটাকে মেনটেন করত। অর্থাৎ অ্যাকচুয়াল যে ভ্যালুজ, সেই ভ্যালুজগুলো আমেরিকার কিন্তু খুব স্ট্রং ছিল। ডেমোক্রেটিক ভ্যালুজ তো ছিল, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভ্যালুজও ছিল। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে ট্রাম্প কিন্তু তার মূলে কুঠারাঘাত করছে। আসলে ট্রাম্প হচ্ছে সেই ধরনের রাজনৈতিক নেতা যিনি গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ক্ষমতায় আসবেন, কিন্তু গণতন্ত্রকে পছন্দ করেন না। আমাদের দেশেও কি মিল পাচ্ছেন নাকি? পেতে পারেন কিন্তু। তো এই যে ট্রাম্প এখানে এসেছেন, আসার পরে তিনি এবার ডেমোক্রেটিক যে ভ্যালুজ, সেইটাকেই অস্বীকার করছেন, ডেমোক্রেসিটাকেই অস্বীকার করছেন। ইনফ্যাক্ট ট্রাম্পের মানে ফার্স্ট যে টার্ম ছিল, সেই টার্মের পরে যে ইলেকশনটা হয়েছিল, সেখানেও এই গণতন্ত্রকে ধ্বংস করার বিরুদ্ধে, মানে ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগও উঠেছিল। অর্থাৎ ট্রাম্প ডেমোক্রেটিক সিস্টেম বা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, কিন্তু গণতন্ত্রকে পছন্দ করেন না। তিনি চান ক্ষমতায় এসেই আমি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করব। এইটা একটা বিরাট মানে সমস্যা তৈরি করছে আমেরিকার মধ্যেও। তো এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট যেটা আমরা বললাম। এবার আমরা আসি 2 নম্বরটায়, ইকোনমিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল মাইট। আমেরিকা এই ব্যাপারে আমরা সবাই জানি যে আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ইকোনমি তো লার্জেস্ট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমেরিকা গোটা বিশ্বের ওপর এই মানে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা বজায় রাখে, এবং সে বজায় রাখার জন্য তারা তাদের এই সুইফট সিস্টেমকে কাজে লাগায়, স্যাংশনকে কাজে লাগায়, ডলারাইজেশনকে কাজে লাগায়। এই ব্যাপারগুলো নিয়ে আমি পরে বলবো, কারণ এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা না একটা বিরাট সাবজেক্ট, এবং এটা আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যেটাতে আমি এই পুরো জিনিসটা অ্যানালাইজ করব। কিন্তু মোদ্দা কথাটা জেনে রাখুন, ডলারাইজেশন মানে হচ্ছে গোটা বিশ্ব এই ডলারের উপর ডিপেন্ড করছে, কারণ ইন্টারন্যাশনাল ট্রেড বেশিরভাগ ক্ষেত্রেই ডলার দিয়ে হয়। এবার এই ডলারাইজেশন করা এবং এই ডলারকে এক দেশের সঙ্গে অন্য দেশে এই ডলারে যে ট্রানজ্যাকশন করে, এই ট্রানজ্যাকশনটা হয় এই সুইফট সিস্টেম দিয়ে।
আর এই সুইফট সিস্টেম এবং ডলারাইজেশনের জন্যই আমেরিকা দাদাগিরি ফলায় স্যাংশন আরোপ করে। আপনারা জানেন রাশিয়ার ওপর স্যাংশন রয়েছে, ইরাকের ওপর স্যাংশন রয়েছে, ইরানের ওপর স্যাংশন রয়েছে, বিভিন্ন দেশের ওপর আমেরিকা স্যাংশন করে। এই যে এখন ট্যারিফ নিয়ে একটা যুদ্ধ চলছে, এটাও কিন্তু আমেরিকা সে তার ফাইন্যান্সিয়াল মাইট বা আর্থিক প্রতিপত্তির। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এইটাকে আমেরিকা এমনভাবে ইউজ করছে যে আস্তে আস্তে ডলারাইজেশন থেকে লোকে ডলারাইজেশনের দিকে এগোচ্ছে, দেশগুলো ডলারাইজেশনের দিকে এগোচ্ছে, ডলারের উপর নির্ভরতা কমিয়ে আনছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে ডলারের ওপর যদি আমি নির্ভর করি বা এই সুইফট সিস্টেমের ওপর যদি আমি নির্ভর করি, তাহলে আমেরিকার তাবেদারি আমাকে সবসময় করে যেতে হবে। এবং ট্রাম্প আসার পরে, আজকে ট্রাম্পের লাস্ট 6 মাসের কার্যপ্রণালী যেটা, তাতে করে আরও গোটা বিশ্ব একজোট হচ্ছে এই ডলারাইজেশনের বিরুদ্ধে, এই সুইফট সিস্টেমের বিরুদ্ধে। মনে রাখতে হবে, আপনার হাতে যদি ক্ষমতা থাকে না, সেই ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার হয়ে গেলে লোক কিন্তু আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে শুরু করে। অ্যাকচুয়ালি রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন রাশিয়ার প্রায় $600 বিলিয়ন আমেরিকা সিজ করে নেয়। মানে ব্যাপারটা এরকম, আপনি ধরুন একটা ব্যাংকে টাকা রাখলেন, টাকা রাখার পরে চলছিল মোটামুটি কিছুদিন, হঠাৎ করে ব্যাংক আপনাকে বলে, ব্যাংকে আপনি অনেক টাকা রেখে দিয়েছেন, এবার ব্যাংক আপনাকে বললো আপনাকে আর টাকা দেবো না, এই টাকা এখন আমার। আপনি ভাবুন, ওই ব্যাংকের ওপরই শুধু নয়, আপনার টোটাল ব্যাংকিং সিস্টেমের ওপরে কিন্তু একটা মিসট্রাস্ট তৈরি হবে। আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমেরিকা এই স্যাংশন করে বা এই সুইফট সিস্টেমকে বন্ধ করে দিয়ে বিভিন্ন দেশের ওপর দাদাগিরি ফলানোর যে এই চেষ্টা তারা এতবার প্রয়োগ করেছে, এতবার দুরপ্রয়োগ করেছে যে গোটা বিশ্ব এখন কিন্তু, বিশেষ করে এই ট্রাম্প আসার পরে যে ঘটনাগুলো ঘটছে, ট্যারিফ নিয়ে বিভিন্নভাবে স্যাংশন করে যে ব্যাপারগুলো ওনারা করছেন, তাতে করে গোটা বিশ্ব কিন্তু এই ডলার সিস্টেমের বাইরে বেরিয়ে আসতে চাইছে। এবং সেটা যদি তারা করতে পারে কিছুটা এক্সটেন্টেও, তাহলে সেটা আমেরিকার বিরাট ধাক্কা। কেন ধাক্কা সেটা বোঝাতে হলে অনেকটা সময় লাগবে, আমি সেটা পরের আরেকটা ভিডিও করে আমি পুরো এই বিশেষ করে এই 2 নম্বর পয়েন্টটাকে আমি অ্যানালাইজ করব, সবগুলো পয়েন্টই করব আলাদা আলাদা করে, কারণ একই ভিডিও পুরোটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু বুঝে রাখুন যে এইটা আমেরিকার আর্থিক ব্যবস্থার পুরো ভিত নাড়িয়ে দিচ্ছে। যদি সত্যি ডলারাইজেশন হয়, যদি সত্যি অল্টারনেট কোনো মেথড অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে আসতে পারে, তাহলে আমেরিকার কিন্তু শেষের সেদিন চলে এসছে। 3 নম্বরে যাই। 3 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যে ন্যাটো ফ্রেন্ডস অ্যান্ড অ্যালাইজ, অর্থাৎ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক ছিল তার। ন্যাটো তো আপনারা জানেনই 32টা দেশের একটা জোট, যে জোটটা এটা বলে যে এই 32টা দেশের মধ্যে কোনো একটা দেশের প্রতি যদি আক্রমণ হয়, তাহলে ধরে নেওয়া হয় 32টা দেশই আক্রান্ত। তো এই ন্যাটো যে সিস্টেমটা, এই সিস্টেমের মাধ্যমে আমেরিকা তার বন্ধু দেশ ছড়িয়ে রেখেছিল। কিন্তু এইখানেই সবচেয়ে বেশি আঘাত করেছেন ট্রাম্প। উনি ন্যাটো দেশগুলোকে থ্রেট করছেন, অন্যান্য দেশগুলোকে থ্রেট করছেন। শুধু তো ন্যাটো নয়, এছাড়াও কোয়াড ছিল, জাপানের সঙ্গে একটা আলাদা টাই আপ ছিল আমেরিকা জাপানের এন্টায়ার সিকিউরিটি দেখতো আমেরিকা। তাইওয়ানকে করেছিল, ফিলিপাইন্স আছে, ইসরায়েল আছে, ইউক্রেনকে আপনারা জানেন, ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা বলেছিল তাদের সঙ্গে ইউক্রেনের দোস্তি নাকি আয়রন ক্ল্যাড। বাইডেনের সেই স্টেটমেন্ট নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো সেই জায়গা থেকে ট্রাম্প আসার পরে আপনারা জানেন যে ইউক্রেনের সঙ্গে তার বিহেভিয়ার, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার বিহেভিয়ার মানে একটা মিনিমাম পারস্পরিক সম্মান প্রদর্শন পর্যন্ত তিনি করেননি। এবং তার এই যে প্রণালী, সেটা কিন্তু এই ন্যাটো ফ্রেন্ডসদের মধ্যেও বা ন্যাটো অ্যালায়েন্সদের মধ্যেও কিন্তু একটা ভীতি সঞ্চার করেছে।
এবং আস্তে আস্তে আমেরিকা কিন্তু বন্ধু হারাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে হারাচ্ছে। আজকে ন্যাটো ফ্রেন্ডসরা তাও আমেরিকার কাছে যাচ্ছে ঠিকই, কিন্তু তারা কিন্তু আমেরিকাকে আর বিশ্বাস করছে না। তারা কিন্তু ভাবছে যে কখন কি হবে, আর প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে এই স্টেটমেন্ট, কালকে ওই স্টেটমেন্ট, পরশু আরেকটা স্টেটমেন্ট, যার সঙ্গে তিনটের মধ্যেই কোনো লিঙ্ক নেই। এই আজকে বলছেন আমি ওখানে যাব, কালকে বলছেন আমি যাব না, আবার বলছেন আমি যাব, আবার বলছেন যাব না। এই মানে একটা কীরকম একটা চলছে, মানে পাগলাপনের মতন ব্যাপার। মোহাম্মদ বিন তুগলকের কথা কি মনে পড়ছে নাকি আমাদের দেশের কথা? মানে আমাদের দেশের গণতন্ত্রটাকে কিন্তু ট্রাম্প ভালোই নিয়েছেন আর কি মনে হচ্ছে। তো যাই হোক, এটা গেল 3 নম্বর। এরপরে আসি 4 নম্বরে, দ্যাট ইজ মিলিটারি মাইট অ্যান্ড টেকনোলজি, যেটা আমেরিকার একটা তুরুপের তাস ছিল। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আজকেও আমেরিকা মিলিটারি টেকনোলজিতে পৃথিবীর সেরা। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আগে আমেরিকা ছিল এখানে আর বাকিরা ছিল এখানে, আজকে বাকিরা উঠে এসছে এখানে। আমেরিকা আজও সেরা, কিন্তু সেই গ্যাপটা কমে এসছে। আপনারা, আমি কভার করবো এরপরে কোনো একটা ভিডিওতে, আপনারা বোধহয় জানেন এই 3-4 দিন আগেই ভারত অগ্নি 5-এর একটা ভার্সন পরীক্ষা করেছে, এবং বলা হচ্ছে যে এই যে ভার্সনটা তারা পরীক্ষা করেছে এটা হাইপারসনিক মিসাইল। এবং শুধু হাইপারসনিক নয়, হাইপারসনিক মিসাইল শুধুমাত্র বাস্তবে আছে শুধুমাত্র রাশিয়ার কাছে, আর পৃথিবীর কোনো দেশের কাছে ছিল না। কিন্তু সেই হাইপারসনিক মিসাইলেও ম্যানুভার অ্যাড করে ভারত যেটা করেছে সেটা এই মুহূর্তে বিশ্বের সেরা, আর বিশ্বের আর কোনো দেশের কাছে এই টেকনোলজি নেই। আমি ওটা অন্য একটা ভিডিওতে কভার করবো, সাবস্ক্রাইব করে রাখুন। দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, যা ইউটিউবে আপনি আর কোথাও পাবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে যখনই ভিডিওগুলো দেবো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আমরা আবার ফিরি এখানে। তো এই যে মিলিটারি টেকনোলজিতে গ্যাপটা কমে এসছে, এবং আমেরিকা এই যে তার থ্রেট কালচার এখন তারা শুরু করেছে, এই থ্রেট কালচারের ফলে বিশ্বাসযোগ্যতা কমছে। ফলে মিলিটারি মাইট আমেরিকার এখনও আছে, কিন্তু এই যে RIC যেটা বলা হচ্ছে, রাশিয়া ইন্ডিয়া চায়না যে একটা অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখন, যেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সেই অ্যালায়েন্স যদি তৈরি হয় তাহলে কিন্তু মিলিটারি মাইটে সেটা কিন্তু ন্যাটোকে ছাপিয়ে চলে যাবে। তো এই সব কিছু মিলে কিন্তু মানে ট্রাম্প আমেরিকার প্রতিটি স্তম্ভে কিন্তু এমনভাবে আঘাত করেছেন যে আমেরিকার এখন অবস্থা খারাপ। এবং যে কোনো মুহূর্তে যদি একবার ডলারাইজেশন চলে আসে, তাহলে কিন্তু আমেরিকার এই পুরো বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতিতে তার যে প্রভুত্ব করার ক্ষমতা, সেটা কিন্তু একদম ধুলোয় মিশে যাবে। এবং শুধু ধুলোয় মিশবে না, আমেরিকার ভেতরে আমেরিকানদেরও প্রচণ্ড বাজে অবস্থার মধ্যে পড়তে হবে। আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকার এই মুহূর্তে বাজেট ডেফিসিট এবং টোটাল লোন যেটা ডেট, তার পরিমাণ $36 ট্রিলিয়ন। 36 ট্রিলিয়ন, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার। কি সাংঘাতিক একটা ডেট বাবলের ওপর তারা বসে আছে। শুধু একটা অ্যাডভান্টেজ তাদের রয়েছে, যেহেতু ওয়ার্ল্ডের রিজার্ভ কারেন্সি হচ্ছে ডলার, সেই কারণে তারা এই ইনফ্লেশনটাকে বাইরের দেশে এক্সপোর্ট করে দিতে পারছে। কিন্তু একবার যদি ডলারাইজেশন হয়ে যায়, একবার যদি ডলারের অল্টারনেটিভ বের করে নেয় এই দেশগুলো, বাকি দেশগুলো, বিশেষ করে ব্রিক্স কান্ট্রি, কিন্তু এই কথাগুলো কি ট্রাম্প বা তার সঙ্গীরা জানেন না? নাকি সব জেনেও শুধুমাত্র নিজেদের সংকীর্ণ রাজনৈতিক এবং আর্থিক স্বার্থ চরিতার্থ করতে আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে চলেছেন তার? যদি তাই হয়, তাহলে তা আমেরিকার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তারা এরকম একজনকে নির্বাচন করেছেন, যিনি আজ তার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা মেটাতে আমেরিকাকেই বাজি রাখছেন।
আর যদি তিনি না জেনে এই সর্বনাশা খেলায় মেতেছেন, তাহলে বলতেই হবে যে এই রকম গাধা আমেরিকা দুটি পায়। আপনাদের এই ব্যাপারে কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেটা বলি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।